চ্যাপ্টার 281 ক্লু নর্থ বোরোর পশ্চিম দিকে শহরতলিতে একটা 3তলা বাড়ি ছিল যেটাকে খুব তাড়াতাড়ি পরিত্যক্ত ঘোষণা করা হবে। বাড়িটা আসলে ব্যাকলুন মেডিকেল স্কুলের ছিল, কিন্তু তাদের মূল ক্যাম্পাস এখন আরও ভালো আর উপযুক্ত একটা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পেছনে পড়ে আছে শুধু অল্প কয়েকজন শিক্ষক আর এমন কিছু ছাত্র যারা পাশ করতে না পেরে এই এলাকাটাকে একরকম পাহারা দিচ্ছে। অড্রে হলো একটা সাদা গাউন আর সাদা মাস্ক পরেছিল। তার মসৃণ সোনালি চুলগুলো গোল করে পেঁচিয়ে একটা ঠান্ডা রঙের সার্জিক্যাল ক্যাপের নিচে ঢোকানো ছিল। সে পাশ ফিরে তাকালো আর ফোর্সওয়ালের দিকে চোখ রাখল, যে ঠিক একই রকম পোশাক পরেছিল। তার সবসময় মনে হতো যে ফোর্সের ভেতরে এমন একটা বিশেষ স্বভাব আছে যার কারণে এই ধরনের পোশাকে তাকে অড্রের চেয়েও বেশি মানায়। এটা এমন এক ধরনের স্বভাব যা তাকে যে কোনো মুহূর্তে একটা স্কালপেল তুলে নিয়ে কোনো রোগীর পেট কেটে ফেলতে সাহায্য করবে। অড্রে কিছু বলল না। তারা যখন সামনের ক্লাসরুমটায় ঢুকল তখন অড্রে ফোর্সের ঠিক আধা কদম পেছনে পেছনে চলল। ফোর্সের কাছ থেকে পাওয়া তথ্যটা শুনে সে চমকে গিয়েছিল, কারণ মিস্টার ফুল বলেছিলেন যে কাজটা খুব সাধারণ। এই সাধারণ কাজটা হয়তো মিস্টার ফুলের দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ হতে পারে, এটা ভেবে অড্রে যখন একা ছিল তখন সেই সুযোগটা কাজে লাগাল। সে ছদ্মবেশ নেওয়ার ফাঁকে তার সম্মানসূচক নামটা উচ্চারণ করে মনে মনে প্রার্থনা করল যাতে ঠিক কি কি ঘটেছে তার সবকিছু রিপোর্ট করা যায়, যদিও সে এখনও কোনো উত্তর পায়নি। দরজা পেরিয়ে একটা ঘরের ভেতর ঢোকার পর অড্রে নিজের অজান্তেই চারপাশে তাকাল আর বুঝতে পারল যে এটা কোনো সাধারণ ক্লাসরুম নয়। সেখানে আসলে 4টে কঙ্কালের নমুনা আর কাঁচের তৈরি 4টে কফিন রাখা ছিল। কফিনগুলোর ভেতরে সংরক্ষণ করার তরলে ভেজানো ফ্যাকাশে নগ্ন মৃতদেহ রাখা ছিল। ক্লাসরুমের একদম ওপরের দিকে একটা স্বচ্ছ কাঁচের স্তম্ভ ছিল, যেটাও কোনো একটা তরল দিয়ে ভরা। তার ভেতরে একটা কালো রঙের পণ্ডিতের পোশাক পরা ভাসমান পুরুষ মৃতদেহ ছিল। মৃতদেহটার পোশাক তার শরীরের সাথে একদম লেপ্টে ছিল, যা দেখে অদ্ভুত রকম ভারী একটা অনুভূতি হচ্ছিল। সে একটুও শিথিল ছিল না, বরং একদম সোজা হয়ে মাঝখানে ভাসছিল। মনে হচ্ছিল যেন সে মারা যাওয়ার পর তাকে সেখানে রাখা হয়নি, বরং সে ডুবেই মারা গেছে। একজন স্পেকটেটর হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে অড্রে একটা প্রাথমিক ধারণা করে নিল। এর পাশাপাশি সে দেখল বেশ কয়েকজন সাদা কোট পরা লোক মুখে সাদা মাস্ক আর মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে ঘরের লম্বা টেবিলগুলোর চারপাশে বসে আছে। তাদের চারপাশের মৃতদেহ আর হাড়গোড়ের মতোই তাদের কেউই একটা কথাও বলল না। অন্ধকার ভেদ করে শেষ পর্যন্ত উঁকি দেওয়া লাল চাঁদের দিকে একবার তাকিয়ে অড্রে আবার ক্লাসরুমের ভেতরের দৃশ্যটার দিকে মাথা ঘোরাল। মুহূর্তের জন্য সে শিউরে না উঠে পারল না, কারণ এই জায়গাটা তার ভেতরে এক ধরনের স্বাভাবিক ভয়ের জন্ম দিয়েছিল, কিন্তু একই সাথে তার ভেতর একটা উত্তেজনা আর অস্থিরতাও কাজ করছিল। একজন বিয়ন্ডারের জীবন তো এমনই হওয়া উচিত। ফোর্সের পেছন পেছন একটা কোনায় গিয়ে বসার আগে অড্রে মনে মনে বিড়বিড় করে বলল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্লাসরুমের সামনের দিকের খাড়া কাঁচের স্তম্ভের ভেতরে থাকা কালো পোশাক পরা ভাসমান পুরুষ মৃতদেহ হঠাৎ করে তার চোখ দুটো খুলল। এত সব বাধা পেরিয়েও তার কণ্ঠস্বরটা শোনা গেল। চলো শুরু করা যাক। ইস্ট বোরো, ধারাভি স্ট্রিট। ধুলোমাখা ধূসর নীল রঙের শ্রমিকের পোশাক আর ক্যাপ পরে সে সেই অন্ধকার রাস্তা ধরে হাঁটছিল, যেখানে কেবল কয়েকটা গ্যাসের বাতি তখনও জ্বলছিল। রাস্তার দুই পাশের নানারকম অ্যাপার্টমেন্ট থেকে মোমবাতির আলো এসে পড়ছিল। মেঘের আড়াল দিয়ে অনেক কষ্টে বেরিয়ে আসা লাল চাঁদের আলোর সাথে সেটা মিলে গিয়েছিল, যা দিয়ে পথচারীদের ছায়াগুলো কোনোমতে বোঝা যাচ্ছিল। ক্লাইন মোড়েত্তির সাথে এমন কিছু মানুষের দেখা হল যাদের পরনে ছিল পুরনো ছেঁড়াফাটা কাপড়, আর হতাশায় তাদের মুখগুলো একদম ভাবলেশহীন হয়ে গিয়েছিল। তারা ছিল সেই সব গৃহহীন মানুষ যাদের পুলিশ তাড়িয়ে দিয়েছিল। তাদের ঘুমানোর কোনো জায়গা ছিল না, তাই তারা উদ্দেশ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। মাঝে মধ্যে তারা একটু বিশ্রামের জন্য পার্কের কোনো বেঞ্চ বা আড়ালে থাকা কোনো কোণা খুঁজে পেত, কিন্তু খুব তাড়াতাড়ি তাদের আবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া হতো। সেই কনকনে ঠান্ডা আর অন্ধকার রাতে ক্লাইনের মনে হল যে সে বাস্তবে যে জম্বিদের দেখেছে এরা তার চেয়েও অনেক বেশি জম্বির মতো, আর পুরো ইস্ট বোরো এলাকাটাই যেন সেই কল্পকথার গভীর খাদের চেয়েও ভয়ানক এক অন্ধকার গহ্বর। সে তাড়াহুড়ো করে একটা লম্বা শ্বাস নিল, এতে তার গলায় ব্যথা লাগল আর সে নিজের অজান্তেই কাশতে শুরু করল। সে তাড়াতাড়ি নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিল আর চোখের কোণ দিয়ে রাস্তার মোড়ে সেই অ্যাপার্টমেন্টটার দিকে তাকাল। স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে ওখানটা একটা বিস্ফোরণ ঘটেছিল আর এখনও সেটা মেরামত করা হয়নি। অপরাধের জায়গাটার ওপর নজর রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা হল রাস্তার ওপাশের অ্যাপার্টমেন্টটা, আর সেখানকার 3তলা, 4তলা আর ছাদ সবগুলো জায়গাতেই এই সুবিধাটা পাওয়া যাবে। একজন নাইট হক হিসাবে শেখা জ্ঞান দিয়ে ক্লাইন পরিস্থিতিটা বিশ্লেষণ করল। পুরোটা সময় ধরে সে একবারের জন্য তার হাঁটার গতি কমাল না, যাতে কারও মনে কোনো সন্দেহ তৈরি না হয়। রাস্তার একদম শেষে গিয়ে ক্লাইন খুব সহজেই 1 নম্বর অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা পার হল আর অপরাধের জায়গার ঠিক উল্টো দিকের বিল্ডিংয়ে ঢুকে পড়ল।
ইস্টবোরোতে সে যে এক কামরার অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছিল সেটাও ঠিক এই অ্যাপার্টমেন্টটার মতোই ছিল, আর টিঙ্গেন শহরে সে তার ভাই বেনসন মোরেটি আর বোন মেলিসা মোরেত্তির সাথে বেশ লম্বা একটা সময় এর চেয়ে একটু ভালো মানের একটা অ্যাপার্টমেন্টেও থেকেছিল। এটা ক্লাইনের নিজের অভিজ্ঞতা ছিল, তবে একই সাথে এটা আসল ক্লাইনের ভেঙে যাওয়া স্মৃতির টুকরোগুলো থেকেও এসেছিল। নিজের চিন্তায় ডুবে থেকে ক্লাইন তার ক্যাপটা টেনে নিল, মাথা নিচু করল, আর কোনো তাড়াহুড়ো না করে ক্যাচক্যাচ শব্দ করা সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে গেল। সন্ধ্যার সেই দুর্ভাগ্যজনক ঘটনার কারণে তার কাছে এখন আর কোনো রিভলভার ছিল না, তাই সে শুধু নিজের এক হাত পকেটে ঢুকিয়ে আঙুলের ফাঁকে কয়েকটা ট্যাট কার্ড ধরে রাখতে পারল। 3 তলার বারান্দাটায় চাঁদের ম্লান আলো ছাড়া আর কোনো আলো ছিল না। ক্লাইনের সামনে এগিয়ে যাওয়ার কোনো তাড়া ছিল না, তাই সে খুব সাবধানে চারপাশের জায়গাটা ভালোভাবে লক্ষ্য করল। অপরাধের জায়গার ঠিক উল্টো দিকের জায়গাটা বাঁ দিকে পড়বে, আর নজরদারি করার জন্য সবচেয়ে ভালো দৃশ্য দেখা যাবে এখান থেকে 3 নম্বর ঘরটায়। ক্লাইন খুব ধীরে ধীরে আর সাবধানে হাঁটতে শুরু করল। 2টো ঘর পার হওয়ার পর সে তার ডান হাতটাও পকেটে ঢুকিয়ে নিল, আর খুব সন্তর্পণে লোহার চুরুটের বাক্সটা খুলল। এক মুহূর্ত পরেই তার আঙুলগুলো অল ব্ল্যাক আই স্পর্শ করল, আর সাথে সাথেই তার কানের ভেতর ফিস ফিস শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগল, যেন সেগুলো তার মনটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে চাইছে। ঠিক একই সময়ে এই অভিশপ্ত বস্তুটার সাহায্যে ক্লাইন অদ্ভুত অনেকগুলো কালো রেখা দেখতে পেল। এই সরু রেখাগুলো বাতাসে ভাসছিল, আর সেগুলো কিছুটা প্যাঁচানো আর জট পাকানো থাকলেও একদম গোড়া পর্যন্ত অনুসরণ করলে সে বুঝতে পারত এগুলো কাদের। ক্লাইনের প্রায় সিদ্ধ হয়ে আসা মগজের ভেতর সেই মানুষগুলোর চেহারা ফুটে উঠল। সেখানে পুরুষ, নারী আর শিশুরা বাঙ্ক বেডে ঘুমাচ্ছিল, আর বেশ কয়েকজন ভাড়াটিয়া মেঝেতে বিছানা পেতে শুয়েছিল। সেটা ছাড়া সেখানে আর বিশেষ কোনো জায়গা ছিল না, আর কোনো লুকানো অবয়বও চোখে পড়ল না। ক্লাইন দ্রুত অল ব্ল্যাক আই থেকে হাত সরিয়ে নেওয়ার পর তার চোখের সামনের মায়া আর কানের ভেতরের হ্যালুসিনেশন আস্তে আস্তে কমতে শুরু করল। সেই ব্যথাটা সহ্য করে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে থাকল। একটু আরাম বোধ করলেই সে সাথে সাথে অন্য ঘরটা পরীক্ষা করে দেখছিল। দুর্ভাগ্যবশত অপরাধের জায়গাটার ওপর নজর রাখার মতো কোনো জায়গা এই অ্যাপার্টমেন্টে আছে কিনা সেটা খুঁজে বের করার এই পুরো চেষ্টাটাই তার বৃথা গেল। উফ উফ! ক্লাইন বারান্দার একটা কোনায় গুটিসুটি মেরে বসল, আর হাঁটুর ওপর হাত রেখে জোরে জোরে হাঁপাতে লাগল। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছিল, আর মাঝে মাঝেই তার নাক দিয়ে জল পড়ছিল, যেন সে খুব অসুস্থ হয়ে পড়েছে। খুব অল্প সময়ের ভেতর বারবার অল ব্ল্যাক আই স্পর্শ করার কারণেই এমনটা হয়েছে। এই দিক দিয়ে ক্লাইনের সহ্য ক্ষমতা ভালো হলেও সে এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত ছিল না। একমাত্র যে বিষয়টা তাকে স্বস্তি দিচ্ছিল তা হল এটা তাকে শুধু অস্থির করে তুলেছিল, তাকে পথভ্রষ্ট করেনি। তা না হলে সে অনেক আগেই হাল ছেড়ে দিত, আর দ্বিতীয়বার চেষ্টা করার সাহসই পেত না। সেটা তাকে সরাসরি উন্মাদনার দিকেই ঠেলে দিত। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ক্লাইন শেষমেশ শান্ত হল, আর অন্য একটা অ্যাপার্টমেন্টে চলে গেল, যেখান থেকে আগের মতো পরিষ্কার দৃশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু সেটাও কোনো কাজেই এল না। আমি কি তবে ভুল বুঝেছি? সূত্রগুলো কি অপরাধের জায়গাতেই আছে? ক্লাইন যখন আবার রাস্তায় ফিরে এল, তখন সে চোখের কোণ দিয়ে সন্দেহের চোখে বিস্ফোরণের চিহ্ন থাকা সেই অ্যাপার্টমেন্টটার দিকে তাকাল। স্রেফ একবার চেষ্টা করে দেখার মানসিকতা নিয়ে সে আবার পকেটে হাত ঢোকাল, ধাতব চুরুটের বাক্সটা খুলল, আর সেটার ভেতর হাত ঢুকিয়ে দিল। সে দেখতে চাইল যে যেখানে অপরাধটা ঘটেছে সেই অ্যাপার্টমেন্টে কেউ লুকিয়ে আছে কি না। ভোঁ করে একটা শব্দ হওয়ার সাথে সাথে ক্লাইনের মনে হল তার মাথাটা যেন কেউ থেঁতলে দিচ্ছে, আর তার শরীরটা একটু কেঁপে উঠল। একজন মাতালের মতো সে টলতে টলতে সামনের দিকে এগিয়ে গেল, আর বিস্ফোরণের চিহ্ন থাকা সেই অ্যাপার্টমেন্টটার দিকে তাকাল। সে অনেক দূরে থাকায় কালো রেখাগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না, আর কালো রেখাগুলোর উৎসও সে খুঁজে বের করতে পারছিল না। সে কেবল কালো রেখাগুলো কোথায় জমা হয়েছে সেটা কোনো মতে বুঝতে পারছিল, আর এর মানে হল সেখানে কেউ একজন উপস্থিত আছে। না না না! ক্লাইন দ্রুত এলাকাটায় চোখ বুলিয়ে নিল, আর মোটামুটি একটা ধারণা করে নিল। হঠাৎ সে খেয়াল করল 3 তলার সেই অপরাধের জায়গাটা থেকে একটা কালো রেখা ভেসে বেরিয়ে এসে বাতাসের সাথে মিশে যাচ্ছে। এটা ক্লাইনের চোখের তারা ছোট হয়ে এলো, আর সে বিষয়টা নিশ্চিত হয়েই অল ব্ল্যাক আইয়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য দ্রুত নিজের হাতটা সরিয়ে নিল। ধ্বংস হয়ে যাওয়া ওই ঘরটার ভেতর কেউ একজন আছে। ওই খনিটা কি আসলেই এতটা পাগল যে সে তদন্তকারীদের আসার জন্য অপরাধের জায়গাতেই অপেক্ষা করবে? তার কি একটুও ভয় করছে না যে অফিসিয়াল বিয়ন্ডাররা এই কেসের দায়িত্ব নিয়ে নেবে? আমি ভুল বিচার করেছিলাম, আর তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি, কারণ একজন পাগলের আর আমার চিন্তাভাবনার ধরনটা একেবারেই আলাদা। ক্লাইনের মাথার ভেতর দিয়ে অনেকগুলো চিন্তা খেলে গেল, আর সে ধীরে ধীরে শ্বাস ছেড়ে এমন ভান করল যেন কিছুই হয়নি। তারপর সে ঘুরে ঘুরে সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটার প্রবেশপথে এসে পৌঁছাল। ততক্ষণে অল ব্ল্যাক আইয়ের কারণে তার ওপর দিয়ে যে নেতিবাচক প্রভাবগুলো বয়ে গিয়েছিল সেগুলোর সবই শান্ত হয়ে এসেছিল। নিজের মুখের ভাব আর শারীরিক ভাষা নিয়ন্ত্রণ করে ক্লাইন এমনভাবে 3 তলার দিকে উঠতে লাগল যেন সে নিজের বাড়িতে ফিরছে, আর ক্লান্তির কারণে তার পায়ের শব্দগুলো বেশ দ্রুত আর ভারী শোনাচ্ছিল।
বারান্দার অন্ধকারের ভেতরে তার চোখে পড়ল দরজাবিহীন সেই ঘরটা, যার দেওয়ালগুলো অর্ধেক ধসে পড়েছে। তারপর সে খুব স্বাভাবিকভাবে পাবলিক বাথরুমের দিকে এগিয়ে গেল। সে ঘরটার কাছাকাছি আসতেই তার পকেটে থাকা হাতটা আবার অল ব্ল্যাক আই স্পর্শ করল। আবারও সেই মন পাগল করা ফিসফিস শব্দ আর ঝাপসা হ্যালুসিনেশনগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের কোণ দিয়ে ক্লাইন দেখতে পেল যে অপরাধের জায়গাটা থেকে একটা কালো, মায়াময় সুতো ছড়িয়ে পড়ছে। সে যখন উৎসটা খুঁজল, তখন সে এমন একজন লোককে দেখতে পেল যে পুরোপুরিভাবে ছায়ার সাথে মিশে গিয়েছিল। তার চারপাশের আভাটাও একই রঙের ছিল। লোকটা অসম্ভব লম্বা ছিল, উচ্চতা প্রায় 2 মিটারের মতো। তার মুখের কোণগুলো একটু নিচের দিকে ঝুলেছিল, যার কারণে তাকে বেশ অদ্ভুত দেখাচ্ছিল। তার ঠান্ডা চোখ দুটো ছিল একদম কোনো বুনো জানোয়ারের মতো, যার ভেতরে লুকিয়ে রাখা যায় না এমন একটা হিংস্রতা ছিল। এটা লেনেভুস নয়। ক্লাইন তার আঙুলগুলো সরিয়ে নিল, শরীরটাকে শিথিল করল, আর একদৃষ্টে তাকিয়ে থাকার মতো কোনো ভুল সে করল না। সে একবারের জন্য না থেমে সোজা বারান্দার শেষে থাকা পাবলিক বাথরুমটায় ঢুকে গেল। আর সে লোকটাকেও কোনোভাবে সতর্ক করল না। পাবলিক বাথরুম আর অপরাধের জায়গাটা একই দিকে ছিল না। সে তার ঠান্ডা ঘামটা মুছে নিল, আর নেতিবাচক প্রভাবগুলো কাটানোর পর সে সোজা জানালা দিয়ে লাফ দিল। তারপর খুব দক্ষতার সাথে বেয়ে নিচে নেমে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। সে এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াল না। সে জানত যে কয়েক মিনিটের মধ্যেই বাথরুমে যাওয়া লোকটা ফিরে না আসায় লোকটা সতর্ক হয়ে যাবে, তাই তাকে এই রাস্তা থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে হবে। এমনটা নয় যে ক্লাইন যেদিক দিয়ে এসেছিল সেদিকেই ফিরে যেতে চায়নি, কিন্তু সে যদি নাই জানে যে সে কোনো ঘরে যাবে, তবে সেটাও তাকে একই রকমভাবে বিপদে ফেলবে। ক্লাইন দ্রুত দৌড়ে গিয়ে বিশাল একটা এলাকা ঘুরে এসে ইস্ট বোরোতে ভাড়া নেওয়া তার সেই এক কামরার অ্যাপার্টমেন্টে ঢুকল। এরপর সে ধরা পড়ার কোনো বিপদ নেই সেটা নিশ্চিত করার জন্য ধূসর কুয়াশার ওপরে চলে গেল। লেনেভুজের সাথে ওই লোকটার নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক ছিল। এক মুহূর্ত ভেবে নিয়ে ক্লাইন একটু আগে সেই লোকটার একটা প্রতিকৃতি তৈরি করল, আর মিস জাস্টিসকে বোঝায় এমন একটা লাল তারার দিকে নিজের ভাবনাগুলোকে পাঠিয়ে দিল। একটু পরেই সে বেশ গাম্ভীর্য আর কর্তৃত্বের সুরে বলল, এটা একটা সূত্র।